হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম মজাদার একটি বাস্তব ঘটনা। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমরা অনেক মজা পাবা। এবার মূল ঘটনায় আসা যাক। রাত 10টা ছুঁই ছুঁই, দরজায় করাঘাত হতেই আমি গিয়ে দরজা খুলে দিলাম। দেখি ভাইয়া আসছে। আমি না দাঁড়িয়ে চলে আসতে নিলে ভাইয়া বলল, কে আপনি? আমি দুষ্টুমি করে বললাম, মারওয়ার আম্মু। তখন ভাইয়া অষ্টুমি করে বলল, তাহলে তো আমার ছোট বউ। আমি ভাব নিয়ে বললাম, ইস, মোটেও না। বুড়োর শখ কত। আসলে উনি হচ্ছেন আমার একমাত্র দুলাভাই, আর উনার মেয়ে সাফা আর মারওয়া মানে আমার ভাগ্নি, দুজন যমজ। ছোট জন মানে মারওয়া, সে আমাকে আম্মু বলে ডাকে। সেজন্যই দুজনে মজা করলাম। ফিরে আসার সময় ভাইয়ার দিকে এক নজর তাকাতেই লক্ষ্য করলাম ভাইয়ার হাতে অনেকগুলো কোনো আইসক্রিমে। দিক পাশ না ভেবে দৌড়ে গিয়ে ভাইয়ার হাত থেকে একটা আইসক্রিম নিয়ে সাথে সাথে খেতে শুরু করে দিলাম। ভাইয়া তখন বলল, যেভাবে সাজগোজ করেছ, এখন আইসক্রিমের সাথে সব খেয়ে ফেলবে। আমি তখন বললাম, খেলে খাবো, তাও আইসক্রিম হাতছাড়া করতে পারবো না। তখন ভাইয়ার বাম দিকে বাহিরের দরজাটা পুরোপুরি খুলে কেউ প্রবেশ করল। আমি খেতে খেতেই আনমনে তাকালাম সামনের ব্যক্তিকে দেখার জন্য। চোখ তুলে তাকিয়ে যাকে দেখলাম তাতে মোটেও প্রস্তুত ছিলাম না আমি। সামনের ব্যক্তিও আমাকে এখানে এভাবে দেখার জন্য প্রস্তুত ছিল না, তা দেখেই বোঝা যাচ্ছে। তার সাথে আরও 3টা ছেলে ঢুকল দরজা দিয়ে। তখন সাফা আর মারওয়া দৌড়ে এসে সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটাকে আঁকড়ে ধরে। তখন ব্যক্তিটা ওদের দুজনকে কোলে তুলে নিয়ে বলল, মামা তোমাদের জন্য আইসক্রিম এনেছি। মামা কথা রেখেছে, তোমাদের এবার বলো ফ্রেন্ড হবে তো? লোকটার কথা শুনে আমার হাতে থাকা আইসক্রিমের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে, এ বাসায় যে মেয়েটা কাজ করে লতা, ওকে ডেকে আমার হাতে থাকা আইসক্রিমটা ইঙ্গিত করে বললাম, এটা নিয়ে যাও, আমি একটু খেয়েছি। তোমার ইচ্ছে হলে খাবে, না হয় ডাস্টবিনে ফেলে দিবে। মেয়েটা কোনো দ্বিরুক্তি না করে মাথা কাত করে ডানে। তারপর চলে যায় এখান থেকে। তখন ভাইয়া বলে উঠল, সে কি আয়রা, তুমি তো আইসক্রিম খুব পছন্দ করো, তাহলে আইসক্রিমটা খেলে না কেন? আমি তখন অজুহাত দেখিয়ে বললাম, আপনিই তো বললেন আমার সাজ নষ্ট হয়ে যাবে, তাই আর খেলাম না। এত কষ্ট করে সেজেছি, নষ্ট হতে দেই কি করে? আচ্ছা আমি যাই, আমাকে আবার ছবি তুলতে হবে। আমার আইসক্রিম না খাওয়ার কারণটা ভাইজা না বুঝলেও অনাকাঙ্ক্ষিত লোকটা ঠিক বুঝতে পেরেছেন। তা আমি খুব ভালো করে জানি, তাতে আমার কি? আমার খুব আনন্দ ফিলিংস হচ্ছে এতে। রুমে আসতেই আপু বলল, কিরে এতক্ষণ কি করলি? তোর ছবি তোলার পর আমাকে সাফা মারওয়াকে খাবার খাওয়াতে হবে। আয় তাড়াতাড়ি ছবি তুলে দেই। আমার এখন ছবি তোলার মোডটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু আপুকে বলা যাবে না সেটা। তাই বললাম, আচ্ছা তাড়াতাড়ি তুলে দাও। রুমের এক কোনায় গিয়ে দাঁড়ালাম। তখন আপু বলল, এখান থেকে বেশি ড্রয়িং রুমে সুন্দর হবে। আপুর কথা শুনে ব্যতিব্যস্ত হয়ে বললাম, না না, এখানেই ঠিক আছে, কয়েকটা তুললেই হবে। আপু ক্যামেরা অন করে রাখা মোবাইলটা নামিয়ে অবাক চোখে তাকিয়ে বলল, কি ব্যাপার বলতো? এত কষ্ট করে শাড়ি পরে সেজেগুজে এখন ছবি তোলার আগ্রহ নেই কেন? সেই সন্ধ্যা থেকে লাফালাফি করে শাড়ি পরলি, অথচ এখন মনে হচ্ছে তোকে আমি জোর করে ধরে শাড়ি পরিয়েছি। আপুকে কি করে বলবো আমার এর মধ্যে কি হয়েছে? না না, একদম বলতে পারবো না। আসলে আমার যখন শাড়ি পরে ছবি তুলতে ইচ্ছে করে, তখন রাত 10টা হোক আর 12টাই হোক, ইচ্ছে হলেই হয়েছে, তখনই আমি শাড়ি পরে ছবি তুলতে শুরু করি। এটা আমার সেই স্কুল জীবন থেকেই অভ্যাস বলা যায়। আর সে কারণেই আজকে শাড়ি পরেছি। কে জানতো ভাইয়া কাউকে না জানিয়ে হুট করে সেই অনাকাঙ্ক্ষিত লোককে নিয়ে হাজির হবে। যাই হোক, কোনো রকম কয়েকটি ছবি তুলে আপুকে বিদায় করলাম। অবশ্য আপু এখন ড্রয়িং রুমে গিয়ে নিজেই বুঝতে পারবে আমার মনের অবস্থা। মনে যখন আষাঢ়ের ধারার মতো কালো অন্ধকার ছেয়ে যায়, তখন কি আর এসব শাড়ি সাজগোজ ভালো লাগে? একদম লাগে না আমার। ও তাই হয়েছে এই মুহূর্তে। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। এসে দেখি মারওয়া আমার রেখে যাওয়া আইসেট দিয়ে নিজে নিজে দেওয়ার চেষ্টা করছে। এতে করে কপালে চোখে লেপটে গেছে আইসেট দিয়ে। ওর এই অবস্থা দেখে আমার প্রচণ্ড হাসি পেলেও হাসলাম না। হজম করে নিলাম নিজের মধ্যে। ভেজা টিস্যু নিয়ে ওর মুখমণ্ডল মুছে দিয়ে সুন্দর করে আইসেট দিয়ে দিলাম।
তখন রুমের বাহিরে থেকে কেউ ডেকে বলল, মারোয়া মামুনি। কণ্ঠস্বরের মালিককে চিনতে বেশি সময় লাগল না আমার। রাগে দুঃখে হাত মুষ্টিবদ্ধ করলাম, যার ফলে হাতে ধরে থাকা আইসেডের গ্লাসটা ভেঙে নিয়ে বিঁধে গেল হাতে। সাথে সাথে যন্ত্রণায় কুঁকড়ে উঠলাম। টুপটুপ করে রক্ত ঝরছে, সাদা টাইলস লাল রঙা ধারণ করল। মারোয়া লোকটার কাছে দৌড়ে গিয়েও থেমে গেল। তারপর কি মনে করে আবার আমার কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, আম্মু থ্যাঙ্কু। নিজের বাম হাতটা পিছনে লুকিয়ে ডান হাত দিয়ে মারোয়ার মাথায় হাত বুলিয়ে কপালে ছোট্ট পরশ ছুঁয়ে দিলাম। কিন্তু শেষ রক্ষা হল না। মারোয়া চিৎকার করে বলে উঠল, আম্মুনত্ব, আম্মুনত্ব। ওর কথায় বুঝতে পারলাম ও টাইলসের ঝরে পড়া রক্ত দেখে ফেলছে। শুধু তাই নয়, ওর চিৎকারের শব্দ শুনে সেই অনাকাঙ্ক্ষিত লোকটা বিনা অনুমতিতে রুমে চলে এলো। পিছনে ফিরে তাকানোর সাহস হল না আমার। তাই মারোয়াকে বললাম, আম্মু এগুলো তেমন কিছু না, তুমি বাহিরে যাও, আম্মু চেঞ্জ করব। কিন্তু মারোয়া মানতে নারাজ। 3.5 বছরের ছোট্ট মেয়েটির মস্তিষ্ক জুড়ে ঘুরছে যে তার আম্মুর নিশ্চয়ই কিছু হয়েছে। পিছন থেকে লোকটা ক্ষীণ স্বরে বলল, এনি প্রবলেম? লোকটার কথা শুনে মেজাজ বিগড়ে গেল আমার। সাথে সাথে একটা ভেজা টিস্যু নিয়ে হাতের কাটা অংশটি মুড়িয়ে নিলাম। মারোয়ার কালে হাত বুলিয়ে লোকটাকে পাশ কাটিয়ে দৌড়ে ছাদে চলে এলাম। লোকটা হয়তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাতে আমার বিন্দুমাত্র যায় আসে না। ছাদে এসে স্বস্তির নিঃশ্বাস নিলাম। হাতটা হয়তো অনেক গভীরভাবেই কেটেছে, কিন্তু এই মুহূর্তে ক্ষতবিক্ষত মনের থেকে বেশি নয়। আজকের মতোই কোনো একটি দিনে প্রথমবারের মতো আকস্মিক দেখা হয় লোকটার সাথে। আমি তখন স্কুলের গণ্ডি পেরিয়ে সদ্য কলেজে ভর্তি হয়েছি। আপুর তখন বিয়ের 3 মাস চলে, তো আপুর শ্বশুর বাড়িতে বেড়াতে এলাম। বিকালবেলা ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে ড্রয়িং রুমে এসে চোখ ছানাবড়া হয়ে গেল আমার। ভাইয়ার সাথে 7-8 জন ছেলে বসে খোশ মেজাজে গল্প করছে আর কফির কাপে চুমুক দিচ্ছে। সমস্যা হচ্ছে, আমি পরে আছি টি শার্ট আর প্লাজোর সাথে, লম্বা পাতলা চুলগুলো সামনে পিছনে সমানভাবে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই অবস্থায় আমাকে কেউ দেখলে গুনাহত হবেই, তার সাথে লজ্জায় মাথা কাটা যাবে। এখান থেকে মানে কেটে পড়তে পিছন ফিরে হাঁটা ধরতেই একজন বলে উঠল, তুষার, এই পিচ্চি কেড়ে। সাথে সাথে সবার নজর আমার দিকে নিবদ্ধ হল। আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে দিলাম। কিন্তু কথা হচ্ছে গিয়ে, আমি তো বাথরুমে যাব ফ্রেশ হতে। এদিকে আসন নামায় সময় চলে যাচ্ছে। তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম, অজু করতে যাব। কারো জন্য নামায় তো আর কাজা করতে পারি না। আপুদের ড্রয়িং রুমটা হাতের বাম পাশে, আর একটা বাথরুম ড্রয়িং রুমের সাথে বরাবর, আরেকটা হচ্ছে 2 রুমের মাঝে। কিন্তু ড্রয়িং রুমে বরাবর সোফায় বসলে দেখা যায় কেউ রুমে বা বাথরুমে আসা যাওয়া করলে। তো দরজা খুলে ঠিক করলাম দৌড়ে চলে যাব বাথরুমে। ঠিক তাই করলাম। একটা বর্ষর ওড়না নিয়ে দৌড়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। একটা বর্ষর দম নিয়ে যেই না ওড়নাটা হ্যান্ডেলে রাখতে যাব, অমনি অনাকাঙ্ক্ষিত কোনো এক পুরুষকে দেখে বর্ষর এক চিৎকার দিতে নিলেই একটা শক্তপোক্ত হাত চেপে ধরে আমার ঠোঁট জোড়ায়। চোখ পাকিয়ে তাকালাম লোকটার দিকে। লোকটা তার বাম হাতের শাহাদাত আঙ্গুল তুলে বলল, হুশ, একদম চেঁচাবে না, লোকজন শুনলে নিন্দা রটাবে। আমি বেরিয়ে গেলে দরজা ভিতর থেকে লক করে দিও। আমি উহুম করে কিছু বলতে চাইলাম, কিন্তু লোকটা তার সুযোগ না দিয়ে বাথরুম থেকে বেরিয়ে গেল। তাই আমিও দরজা লক করে দিলাম। আসলেই কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আপুর শ্বশুরবাড়ি বলে কথা। আচ্ছা, সেই অনাকাঙ্ক্ষিত লোকটার পরিচয় পর্বটা সেরে নেই আগে। তিনি হলেন ভাইয়ার বন্ধুদের মধ্যে একজন, নাম রাহাত। ভাইয়াদের গ্রামের এক গ্রাম পরেই তাদের বাড়ি। সেদিনের পর থেকে ঘন ঘন তাকে আসতে দেখা যেত ভাইয়াদের বাড়িতে। তার আগমন সবসময় আমাকে অপ্রস্তুত করে তুলত, কেননা আমি যখনই এলোমেলো হয়ে ঘুরতাম তখনই তার দেখা মিলত। এরকম একদিন দুপুরবেলা ড্রয়িং রুমে সোফায় শুয়ে শুয়ে টেম্পোরারি রান গেম খেলছি আর ফেসে চাল ডালের মিশ্রণের তৈরি ফেস প্যাক লাগিয়ে রেখেছি। আকস্মিক কেউ এসে বিকট শব্দ তুলে, যার দরুন হ্রাস করে সোফা থেকে পড়ে গেলাম ফ্লোরে। মোবাইলটা হাতে থেকে পড়ে কোথাও যেন ছিটকে গেল, আর আমার মাথাটা গিয়ে লাগলো ট্রি টেবিলের কোনায়, যার ফলে মাথা ফেটে রক্তের ধারা বইতে শুরু হলো। সেদিন ভেবেছিলাম সব দোষ রাহাত লোকটার, কিন্তু সেরকম কিছু ছিল না। তবুও লোকটা দ্রুত পায়ে হেঁটে এসে আমায় পাজা কোলে তুলে নেয়, চিৎকার করে ভাইয়াকে ঢেকে সাথে নিয়ে হসপিটালে রওনা হয়।
এর দুদিন পর লোকটাকে হসপিটালে দেখে, রাগে মাথা দপদপ করতে থাকে আমার। যাই যা নয় তাই কথা শুনিয়ে হসপিটাল থেকে বিদায় করেছিলাম। সেদিন ভাইয়া মলিন মুখে বলেছিল, আয়রা কাজটা তুমি ঠিক করো নাই। এভাবে ওকে অপমান না করলেও পারতে। উপকারীর উপকার স্বীকার করতে হয়, সেখানে তুমি কি না? ভাইয়া ও বেরিয়ে যান হসপিটালের কেবিন থেকে। পরে আপুর থেকে জানতে পারলাম একটা বিড়াল কাচের ফুলদানিটা ভেঙে ফেলেছিল, যার ফলে এরকম শব্দ হয়েছিল। শুধু তাই নয়, আমার অবস্থা দেখে রাহাত লোকটা কাচের টুকরো গুলিতে পা রেখেই দৌড়ে আসে আমাকে উদ্ধার করবেন বলে। এই মুহূর্তে ছাদে দাঁড়িয়ে পুরনো স্মৃতিগুলো মনে মনে বিচরণ করছি। হঠাৎ পাশে একটা ছায়া মানবের দিকে নজর পড়তেই মনে হলো ভাইয়া এসেছেন। তাই বললাম, ভাইজা আমি কিছুক্ষণ পর নিচে যাচ্ছি, আপনি নিচে চলে যান। আমার কথায় ছায়া মানবটা চলে গেল ঠিকই, কিন্তু গেল ছাদের দরজা বন্ধ করতে, যার ফলে তা শিরশির করে উঠল আমার।